নতুন বিয়ে হওয়া নববধূদের তুলে নিয়ে যাচ্ছে, তারপর তাদেরকে ধর্ষণ করে এখানে সেখানে ফেলে রাখছে এক সাইকো কিলার। অনেক চেষ্টা করে এইভাবে নববধূদের ধর্ষণ করে মেরে ফেলার রহস্য উন্মোচন হয় না, তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার নিজেই বিয়ে করে নেয় আর অপেক্ষা করতে থাকে সেই সাইকো কিলারের আসার জন্য। গ্রামের মানুষের হুঁশ উড়িয়ে দেওয়া এই সাইকো কিলারকে কি আদৌ থামানো সম্ভব? কি তার এই খুনের পেছনের রহস্য? গল্পের প্রতি মুহূর্তে টুইস্ট আর গায়ে কাটা দেওয়া সাসপেন্স ছিল এক কথায় অসাধারণ। বলছিলাম ওদেলা রেলওয়ে স্টেশন মুভিটার কথা। আর কথা না বাড়িয়ে আর স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। গল্পটা শুরু হয় ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওদেলা রেলওয়ে স্টেশন থেকে। একটি ছোট্ট বাচ্চা দেখতে পায় একটি কর্দমাক্ত মহিলা হাতে কাটা মাথা নিয়ে রেলের পথ ধরে এগিয়ে আসছে। ছেলেটি এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই মহিলাটা হাতে কাটা মাথাটা নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। মহিলার এই ধরনের কর্মকাণ্ড দেখে পুলিশ স্টেশনে থাকা সবাই ভয়ে কেঁপে ওঠে। সে সোজা গিয়ে কাটা মাথাটি এসআই টেবিলে রাখে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই একটি পরিত্যক্ত কুয়া থেকে সেই কাটা মাথাটির বডিটি উদ্ধার করা হয়। আর এখানেই আমরা প্রথমবারের মতো দেখতে পাই পুলিশ ইন্সপেক্টর অনুদীপকে। অনুদীপ হচ্ছে একজন নিষ্ঠাবান, সৎ এবং দায়িত্বশীল অফিসার। এই কুয়োর মধ্য থেকে ওই বডিটাই বা কিভাবে পাওয়া গেল, আর মহিলাটা এই লোকটাকে কেনই বা হত্যা করেছিল, এইসব কিছু জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। এরপর 3 মাস আগের ঘটনা দেখানো হয়। সম্প্রতি আইপিএস হওয়া পুলিশ অফিসার অনুদীপ ওদেলা পুলিশ স্টেশনে তার পোস্টিং হয়েছে। ওদেলা পুলিশ স্টেশনে আসার আগে তার গার্লফ্রেন্ডের সাথে সে কথা বলেই এসেছিল। ওদেলা হলো তেলেঙ্গানার একটি ছোট্ট গ্রাম। গ্রামটিতে 6000-এর কিছু বেশি মানুষ বসবাস করে। গ্রামটিতে ধীরুপতি নামের একজন লোক তার পরিবার নিয়ে বসবাস করে। দেখা যায় গত রাতে গ্রামটিতে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে। এরপর আমরা দেখতে পাই বিয়ের কোণে তার ফুলসজ্জার রাত শেষ করে বাহিরে আসলে সবাই তাকে নিয়ে মজা করা শুরু করে। ওর নাম মাধবী। গতকালকে ওদেরই বিয়ে হয়েছিল। আর মাধবীদের পাশের বাড়ি ধীরুপতিদের। হঠাৎই দেখা যায় ধীরুপতির বউ তাকে ঝাঁটা পেটা করছিল। এর কারণ গত রাতে সে বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে মাতাল হয়ে উনুনে প্রসাব করে রেখেছে। এমনিতে ধীরুপতি হালাভুলা টাইপের মানুষ। এইভাবে দিনটি ভালোভাবেই চলে যায়, কিন্তু গন্ডগোল বেঁধে যায় পরের দিন সকালবেলা। গত রাতে যে মেয়েটির বিয়ে হয়েছিল অর্থাৎ মাধবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে তার মা বাবার কাছে খবর আসে মাধবীকে কেউ হত্যা করে রেখেছে। গ্রামের সবাই খবরটা শুনে ছুটে যায় সেই হত্যার স্পটে। মাধবীকে দেখা যায় রক্তাক্ত অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তখন সেখানে সবার মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। কিছুক্ষণের মধ্যে সেখানে ওদেলা পুলিশ টিমও এসে উপস্থিত হয়। এখানে আমরা অনুদীপকেও দেখতে পাই। অনুদীপ হত্যার স্পটটি পর্যবেক্ষণ করে বুঝতে পারে প্রথমে মাধবীকে ধর্ষণ করা হয়েছে, তারপর ধারালো কিছু দিয়ে হত্যা করা হয়েছে। এরপরে অনুদীপ সেখানে একটা জুতার ছাপ দেখতে পায়। সেটা দেখে অনুদীপ ধারণা করে যে 5 থেকে 6 ফিট হাইটের কোনো মানুষ এই ঘটনাটা ঘটিয়েছে। এরপর মাধবীর লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অনুদীপের নির্দেশে মাধবীর পিতা এবং স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ধরে আনা হয়। তখন মাধবীর স্বামী জানায় তাকে বিবেক নামের একটি ছেলে পছন্দ করত এবং সে সবসময় তাকে বিয়ে করতে চাইতো। মাধবীর স্বামী ধারণা করে বিবেক মাধবীকে বিয়ে করতে না পেরে তাকে হত্যা করে রেখেছে। এরপরে বিবেককে ধরে আনা হয় থানায়। তার শরীরে এম লেখা ট্যাটু দেখে ওরা বুঝতে পারে যে এই সেই কালপ্রিট। জিজ্ঞাসাবাদের সময় ওকে প্রচণ্ড মারধর করা হয়। এটাতে সে স্বীকার করে নেয় যে মাধবীকে সেই হত্যা করেছে। বিবেকের এই স্বীকারোক্তিতে অনুদীপ একটু দ্বিমত পোষণ করে। বিবেকের উচ্চতা 5 ফিট হবে এবং সে ছিল বামহাতি। আর পোস্টমর্টমের রিপোর্ট এসেছে যে খুনটি করেছে সে ছিল ডানহাতি। অনুদীপের এ ধরনের ব্যাখ্যার জন্য ওদেলা থানার ওসি 2 দিনের মধ্যে বিবেককে ছেড়ে দিতে বাধ্য হয়। আসলে পুলিশের অনেক টর্চার এবং ভয়ের কারণে এক প্রকার বাধ্য হয়ে বিবেক স্বীকারোক্তি দিয়েছিল। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই ধীরুপতিকে নিয়ে তার স্ত্রী একজন চিকিৎসকের কাছে গিয়েছে, কারণ তাদের বিয়ের অনেক বছর হয়ে গেল তাদের এখনো বাচ্চা হয়নি। এর মূল কারণ ধীরুপতির কিছুটা পুরুষত্বের সমস্যা রয়েছে, যার কারণে তার স্ত্রীর সাথেও সে মিলিত হতে অনেক ভয় পায়। এই জন্য তার স্ত্রী তাকে নিয়ে এখানে এসেছে। এদিকে যখন বিবেককে ছেড়ে দেওয়া হয় তখনই থানায় একটা ফোন আসে। সদ্য বিবাহিত আরও একটি মেয়েকে হত্যা করা হয়েছে এবং তার লাশটি রক্তাক্ত অবস্থায় জঙ্গলে পাওয়া গেছে। খবরটি পাওয়ার সাথে সাথে অনুদীপ তার টিম নিয়ে সেখানে চলে যায়। হত্যার স্পটটি পুরোপুরি পরিদর্শন করে অনুদীপ এটা বুঝতে পারে যে একেও মাধবীর মতোই ফুলসজ্জার রাতে তুলে এনে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপর ধারালো কিছু দিয়ে হত্যা করা হয়েছে। এরপর সবকিছু পর্যালোচনা করে বুঝতে পারে খুনি একজন ব্যক্তি এবং সে কোনো সাইকোপ্যাথ। এরপর কোনো প্রকার কোনো প্রমাণ সংগ্রহ না করে সেখান থেকে ফিরে আসতে হয় অনুদীপকে। পরপর খুনের এই বিষয়গুলো নিয়ে অনুদীপ অনেক হতাশ। পরে বিষয়টা নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে সে ফোনে কথা বলে এবং কথায় কথায় সে জানায় সদ্য বিবাহিত মেয়েদের বিয়ের রাতে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। বিষয়টা যেন খুব জটিল হয়ে উঠেছে।
তখনই অনুদীপের গার্লফ্রেন্ড বলে ওঠে, তুমি কি সেখানে কোনো প্রমাণ পাওনি? অনুদীপের গার্লফ্রেন্ডের এই কথা শোনা মাত্র তার কিছু একটা মনে পড়ে যায়। তারপর পরই সে আবার ওই হত্যার স্পটে চলে আসে। সেখানে যাওয়ার পর সে অনেক খোঁজাখুঁজি করে একটি ফোন পায়। ফোনটিকে পাওয়া মাত্র সে সেখান থেকে থানায় চলে আসে। মোবাইলটাতে কোনো চার্জ না থাকায় সেটা চার্জে লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ফোনটি চার্জ হয়ে গেলে সেটা ওপেন করে একটি ভিডিও দেখতে পায়। খুনি যখন মেয়েটাকে অত্যাচার করছিল তখন কোনোভাবে ভিডিওটি হয়ে গেছিল এবং ভিডিওতে খুনি এবং ওই মেয়েটার সাথে যে কথোপকথন হচ্ছিল সেগুলো সবই বোঝা যাচ্ছিল, কিন্তু সেখানে অনেক অন্ধকার থাকায় খুনি বা ওই মেয়েটার কারোরই ফেস দেখা যায় না। খুনি কে বা কেন এই ধরনের হত্যা করছে তা এখনও খুঁজে পাওয়া যায়নি। রীতিমতো সে আবারও হতাশ হয়ে পড়ে, কিন্তু থেমে থাকার পাত্র অনুদীপ নয়। ভিডিও থেকে যে ভয়েসটা পেয়েছে সেটা নিয়ে এর মালিককে খুঁজতে শুরু করে। গ্রামে বড় একটা পুলিশ টিম সবাইকে এই ভয়েসটা শুনিয়ে জানতে চায় যে রিয়াকে কেউ চিনে কিনা, কিন্তু গ্রামের কেউই তাদের সন্তুষ্টজনক খবর দিতে পারেনি। ধীরুপতিকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে এমন একটা ভাবনায় সে যেন ভয়েসটা চিনতে পেরেছে। তারপর ভয়েসটা সে বারবার শুনে সে বলে, এটা তো সাম্বার ভয়েসের মতো লাগছে। সাম্বা হলো এই গ্রামের একজন যুবক। সে সবসময় তার সাথে একটি ক্যামেরা নিয়ে ঘুরতো এবং বিভিন্ন মেয়ের ছবি তুলে বেড়াতো। এরপর পরই সাম্বাকে ধরে আনা হয় থানায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে বারবারই বলতে থাকে যে আমি খুন করিনি। তারপর ভিডিওর কণ্ঠস্বর আর ওর ভয়েস মিলিয়ে দেখা হয় যে কোনো মিলই পাওয়া যায় না। এই ঘটনার পর তারা আরও হতাশ হয়ে পড়ে। রীতিমতো তাদের ওপর থেকে প্রচুর পরিমাণে চাপ আসতে থাকে। এরপর অনুদীপ তার বসকে বলে এর একমাত্র উপায় হচ্ছে ডিএনএ টেস্ট করা এবং শুধুমাত্র তার মাধ্যমে খুনিকে আইডেন্টিফাই করা সম্ভব। কিন্তু থানার ওসি তার এই কথার বিরোধিতা করে, কারণ এর আগে একটি স্যাম্পলের ডিএনএ রিপোর্ট আসতে প্রায় 6 মাসের মতো লেগে গেছিল। তাহলে বোঝো গ্রামের সবার ডিএনএ টেস্ট করতে কতটা সময় লাগতে পারে। অনুদীপ তার কথার প্রেক্ষিতে একটা হিসাব করে জানায় এই গ্রামে প্রায় 6,000-এর মতো মানুষ আছে। এদের মধ্যে যাদের উচ্চতা 5.5 থেকে 6 ফিট তাদের সংখ্যা খুবই কম, তাই তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট আসার জন্য খুব একটা সময় লাগার কথা না। এরপরে ডিএনএ টেস্ট করার জন্য 25 জনের ডিএনএ স্যাম্পল ল্যাবে পাঠানো হয়। স্যাম্পলের রিপোর্ট আসতে 10 দিনের মতো সময় লেগে যাবে, তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে জানায় গ্রামে 10 দিনের মধ্যে কোনো বিয়ে অনুষ্ঠান না হয়, কিন্তু তাদের এই সিদ্ধান্তে ব্যাঘাত ঘটায় গ্রামের পঞ্চায়েত। ইনি তার মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছে। তখন অনুদীপ তাকে বিয়ের দিন একটু পিছিয়ে দিতে বলে, কিন্তু ইনি অনেক রেগে যায় আর সে বলে আমার মেয়েকে ছোঁয়া তো দূরে থাক, তার দিকে তাকানোরও কারো সাহস নেই। আর সে এটাও বলে তার ঠিক করা দিনেই বিয়ের অনুষ্ঠান হবে। তারপর দেখা যায় তার সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হয়। বিয়েতে যেন কোনো প্রকার বাধা বিপত্তি না হয় এর জন্য পুলিশ প্রোটেকশন দেওয়া হয় সেখানে। অনুদীপ তাদেরকে বলে বিয়ে বাড়ির সকল আপডেট তাকে সময় মতো জানাতে এবং সবকিছু যেন ভালোভাবে খেয়াল রাখে। বিয়ের রাতটা খুব ভালোভাবেই কেটে যায়, কিন্তু একটা অঘটন ঘটে যায় পরের দিন সকালবেলা। দেখা যায় পঞ্চায়েতের মেয়ে তার বান্ধবীকে গাড়িতে তুলে দেওয়ার জন্য রেল স্টেশনে যাচ্ছে। এই বিষয়টি পুলিশ অনুদীপকে জানালে সে ওদেরকে পিছিয়ে পিছিয়ে যেতে বলে, কারণ সে কোনো প্রকারের রিস্ক নিতে রাজি না। তার কথা মতো দুজন পুলিশ অফিসার তাদের পিছে পিছে যায় এবং দূর থেকে পঞ্চায়েতের মেয়ে এবং তার বান্ধবীদের দিকে লক্ষ্য রাখে। এই পর্যন্ত যেন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ একটি মালবাহী ট্রেন এসে সব উল্টো পুল্টো করে দেয়। ট্রেনটি চলে যাওয়ার পরে পুলিশরা দেখতে পায় পঞ্চায়েতের মেয়ে সেখানে নেই আর তার বান্ধবী ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সাথে সাথে পুলিশের পাহারাদাররা অনুদীপকে জানায় এবং তারা মেয়েটার খোঁজ করা শুরু করে। এরপরই আমরা দেখতে পাই সেই লোকটা মেয়েটাকে একটা ভুট্টার ভুঁয়ে নিয়ে আসে। লোকটা একটা চাদর মুড়ে দেওয়ার কারণে তার মুখটি ভালোভাবে দেখা যায় না, কিন্তু মেয়েটার জ্ঞান ফেরা মাত্রই সেই লোকটিকে চিনতে পারে। তখন মেয়েটি বলে আমাকে ছেড়ে না দিলে আমার বাবা তোকে শেষ করে ফেলবে, কিন্তু কে শোনে কার কথা। লোকটা তখন ওকে জিজ্ঞেস করে কি কি করেছিলি বাসর রাতে, তাড়াতাড়ি বল সব আমাকে। প্রথমে মেয়েটা কিছুই বলতে চায় না, কিন্তু অনেক ভয় দেখানোতে সবকিছু বলে। এরপরেই কিডন্যাপারটা মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়ে। এদিকে পুলিশ দুজন খুঁজতে খুঁজতে সেই ক্ষেতের পাশে চলে আসে এবং সেই ক্ষেতের ভিতরে ঢুকে খুঁজতে থাকে। এর মধ্যেই দেখা যায় অনুদীপ তার টিম নিয়ে চলে এসেছে এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে অনুদীপ তাদেরকে দেখতে পায়। খুনি তাদের অবস্থা টের পেয়ে দৌড়ে পালাতে থাকে। অনুদীপও তাদের পেছনেই ধাওয়া করে এবং কিছুক্ষণ ধাওয়া করার পরে সেই চাদর মুড়ে দেওয়া লোকটাকে ধরে ফেলে। আর চাদরটি সরানোর পর দেখা যায় সেই লোকটি আর কেউ নয়, ধীরুপতির ভাই রবি। এরপর অনুদীপ যখন তাকে পেটাতে শুরু করে তখন সে বলে আমি অপরাধী নই, আমি কিচ্ছু করিনি। অন্যদিকে দেখা যায় পঞ্চায়েতের মেয়ে ততক্ষণে মারা গেছে। কিছুক্ষণের মধ্যে রবিকে ওদেলা থানায় নিয়ে আসা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং বেদম মারতে থাকে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত খবর পেয়ে তৎক্ষণাৎ থানায় চলে আসে। গ্রাম পঞ্চায়েতের কথা এবং আচরণে মনে হচ্ছিল শুধুমাত্র গ্রামবাসী নয়, পুলিশরাও তাকে অনেক ভয় পায়। তারপর ওসিকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে রবিকে নিয়ে চলে আসে পঞ্চায়েত। আসলে পঞ্চায়েত চাইছিল তার মেয়েকে যে খুন করেছিস তাকে সে নিজের হাতেই শাস্তি দেবে। যদিও এটা আইনের বাইরে, তবে গ্রামে এরকম অনেক কিছু ঘটে থাকে। এই ব্যাপারটি যখন অনুদীপ শুনতে পায় তখন সে ওসির উপর অনেক রাগান্বিত হয়ে যায়, কিন্তু ওসির এখানে আর কিছুই বলার থাকে না।
অন্যদিকে দেখা যায় পঞ্চায়েত রবিকে নিয়ে বিভিন্নভাবে মারতে থাকে। এত মারধর করার পরে রবি বারবার বলছে যে আমি কিছুই করিনি, আমি নির্দোষ। ঠিক তখনই সেখানে চলে আসে রবির ভাই ধীরুপতি আর তার বউ। তারা পঞ্চায়েতকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে রবি নির্দোষ, সে কিছু করেনি, কিন্তু পঞ্চায়েত তাদের কোনো কথাই শুনে না। এখানে দেখা যায় পঞ্চায়েত তার মেয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য একদম পাগলা জানোয়ার হয়ে গেছিল। উনাকে বোঝাতে না পেরে ধীরুপতিরা স্থানীয় এমএলএর কাছে চলে আসে, কিন্তু তার কাছে গিয়েও কোনো লাভ হয় না। এরপরে ওরা দুজন এক উকিলের কাছে চলে আসে। এখানে এসে ওরা উকিলের থেকে আশার আলো শুনতে পায়, কিন্তু উকিলের ফি শুনে তারা সেখান থেকে মন খারাপ করে চলে আসে। এত টাকা পরিশোধ করার মতো তাদের ক্ষমতা নেই। এভাবে আরো দুদিন কেটে যায়। হঠাৎই শোনা যায় গ্রামে আরো একটি সদ্যবিবাহিত মেয়ের খুন হয়েছে। এই খবরটি যখন অনুদীপ গ্রাম পঞ্চায়েতের কাছে পৌঁছায়, তখন সে বুঝতে পারে যে ধীরুপতির ভাই রবি এই খুনটা করেনি, তাই সে তাকে মুক্ত করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। কিন্তু এই ব্যাপারটিতে পঞ্চায়েত অনেক রাগান্বিত পুলিশদের প্রতি, আর পুলিশ অনেক হতাশ যে এই খুনিকে এখনো তারা ধরতে পারছে না কেন। এসব চিন্তা যেন অনুদীপের মাথায় একটা বড় ধরনের চাপ সৃষ্টি করছিল। তারপর অনুদীপ তার প্রেমিকাকে ফোন দিয়ে সব কিছু জানায়। অনুদীপের এসব হতাশার কথা শুনে তার প্রেমিকা বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। উপায়টা হচ্ছে তারা দুজনে ওই ওদেলা গ্রামেই বিয়ে করবে, কারণ খুনি বিয়ের পরের দিনই নববধূদের উঠিয়ে নেয়। তাহলে সে আমাকেও টার্গেট করবে, আর তুমি যদি ভালোভাবে প্রস্তুত থাকো তাহলে ওকে ধরে ফেলতে পারবে। আর অন্য কোনো উপায় না পেয়ে এটা করতেই রাজি হয় ওরা দুজনেই। এরপর ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা এই ওদেলা গ্রামেই বিয়েটা সেরে ফেলবে। এরপর প্ল্যান মতো অনুদীপ গ্রামের সবাইকে জানায় যে আমি ওদেলাতেই বিয়ে করছি। কিছুদিন পরে খুব ধুমধাম করে অনুদীপের বিয়েটাও হয়ে যায়। গ্রামের সকল মানুষ যেন এই বিয়েতে অংশগ্রহণ করতে পারে সেটারও ব্যবস্থা করে অনুদীপ। অনুদীপরা যখন বাড়িতে ঢুকতে যাবে তখনই দেখতে পায় সে একটা চিঠি, আর ওই চিঠিতে সাইকো কিলার লিখে গেছে যে আমি আসবো। এটাতে অনেক চিন্তিত হয়ে যায় অনুদীপ। এদিকে ওদেরকে বাড়িতে ঢুকে দিয়ে সবাই সেখান থেকে বাসায় চলে আসে। এদিকে দেখা যায় রবি, ধীরুপতি এবং সাম্বাত আশের আড্ডায় মেতে উঠেছে। অন্যদিকে দেখা যায় ধীরুপতির স্ত্রীর সাথে একটা আজব কাহিনী ঘটে। মধ্যরাতে হঠাৎই তার কিছু একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। সে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় ট্রাঙ্কটা নড়াচড়া করছে, আর হয়তোবা সে ভেবেছিল ইঁদুর ওরকম করছে। এরপর হঠাৎ করে ট্রাঙ্কটা উপর থেকে নিচে পড়ে যায়। এটা দেখে কৌতূহলবশত ধীরুপতির স্ত্রী ট্রাঙ্কটার কাছে যায়। তারপর ট্রাঙ্কটা খুললে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ট্রাঙ্কটার মধ্যে সে দেখতে পায় মেয়েদের অনেকগুলো ব্রা এবং সোনার আংটি এবং চেইন রাখা হয়েছে। এগুলো দেখার পরপরই সে সবকিছুই বুঝে যায়। এদিকে সবাই ঘুমিয়ে গেলে সে চুপি চুপি বাইরে চলে আসে। এক দৌড়ে চলে আসে পঞ্চায়েতের বাড়িতে। সে পঞ্চায়েতকে গিয়ে আংটিটি দেখায়। এটা দেখে পঞ্চায়েত বলে, এটা তো আমার মেয়ের, তুমি এটা কোথা থেকে পেলে? কিন্তু ধীরুপতির স্ত্রী কোনো জবাব না দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এসে পৌঁছে মাধবীদের বাড়িতে। এই আংটিটি দেখে মাধবীর বাবা মাও চিনতে পেরে যায় যে এটা ওদের মেয়ের আংটি। এরপরে সে আরো একটি ভিকটিমের বাড়িতে যায়। সেখানেও সে একই রকমের রেসপন্স পায়। তখন আর ওর বুঝতে বাকি থাকে না কে এই সিরিয়াল কিলার। এরপর সে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসে। তৎক্ষণাৎ সকাল হয়ে গেছিল। বাড়িতে এসে দেখতে পায় কেউই বাড়িতে নেই, সবাই চলে গেছে কোথাও একটা। সে তার স্বামীকে কোথাও দেখতে না পেয়ে তার মনে মনে ভয় হচ্ছিল, এবং সে অনুদীপকে বারবার কল দিতে থাকে, কিন্তু অনুদীপ কেন জানি ফোনটা ধরছিল না। এদিকে দেখা যায় অনুদীপ খবরের কাগজ পড়ছে আর চা খাচ্ছে। তারপর পরে সেখানে ধীরুপতি চলে আসে। ওকে দেখে অনুদীপ জানায় অনেকগুলো ময়লা কাপড় ঘরের মধ্যে আছে, সেগুলো নিয়ে গিয়ে ধুয়ে দে। সেই ময়লা কাপড় চোপড় নেওয়ার জন্য ধীরুপতি বাসার মধ্যে চলে যায়। এরপরই দেখা যায় ধীরুপতি একটি বড় বস্তা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং অনুদীপের সামনে দিয়েই চলে যায়। ধীরুপতি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ফোনটা চেক করে অনুদীপ। দেখতে পায় ধীরুপতির স্ত্রী অনেকবার ফোন দিয়েছিল তাকে। তারপর অনুদীপ কল ব্যাক করলেও রাধার কোনো কথাই সে শুনতে পায় না, কারণ সেদিক দিয়ে ওই সময় একটা ট্রেন যাচ্ছিল। এত শব্দের মধ্যে অনুদীপ একটা কথাই শুনতে পায়, স্যার ম্যাডাম কোথায়, খোঁজ করুন। এই কথা শোনার পরে অনুদীপ রুমে গিয়ে দেখে তার বউ নেই। এরপর রাধা কাঁদতে কাঁদতে জানায় খুনি আর কেউ নয়, তার স্বামী ধীরুপতি। এই কথা শুনে অনুদীপ অবাক হয়ে যায়। সাথে সাথে এটাও বুঝতে পারে কিভাবে তার বউকে উঠিয়ে নিয়ে গেছে। ধীরুপতি যখন ময়লা আনতে অনুদীপের ঘরের মধ্যে ঢুকে, তখনই তার বউকে অজ্ঞান করে ওই ময়লার বস্তায় ঢুকে তার সামনে দিয়ে নিয়ে চলে আসে। এরপরেই শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। অন্যদিকে দেখা যায় রাধা তার পোষা কুকুরটিকে ধীরুপতির একটা জামা শুকিয়ে তাকে নিয়ে দৌড়াতে থাকে। এরপর কুকুরটি একটি পরিত্যক্ত কুয়ার কাছে আসে। কুয়ার ভেতরে তাকালে রাধা দেখতে পায় ধীরুপতি অনুদীপের স্ত্রীর ওপর অত্যাচার শুরু করেছে। এমন সময় সে রাধাকে দেখে অনুদীপের স্ত্রীকে ছেড়ে উপরে চলে আসে। এবার ধীরুপতিকে দেখে একজন সুপুরুষ মনে হচ্ছিল এবং সে রাধাকে বলে কেন এমনটা হলো। এরপরই কাহিনীটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়।
দেখা যায় রাধা এবং তিরুপতির বিয়েটা স্বাভাবিক ছিল না। রাধার অমতে তিরুপতির সাথে বিয়ে দেওয়া হয়েছিল ওকে। ফুলশয্যার রাতে রাধা তিরুপতিকে অনেক অপমানজনক কথা বলে এবং তাকে যে সে অপছন্দে বিয়ে করেছে এটা তার প্রত্যেকটা কাজে ওকে বুঝিয়ে দেয়। রাধার এই ধরনের আচরণের কারণে তিরুপতির মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়। তাই সে যেহেতু ফুলশয্যার রাত উপভোগ করতে পারেনি, তাই সে নববিবাহিত মেয়েদেরকে তুলে এনে তারা ফুলশয্যার রাতে কি করেছে এগুলো জানতে চায়। এরপর সে তাদেরকে ধর্ষণ করে হত্যা করে। তিরুপতির এ ধরনের কথা শুনে রাধা তাকে বারবার রিকোয়েস্ট করে যে অনুদীপের বউকে সে যেন ছেড়ে দেয়। তখনই তিরুপতি রাধাকে একটি কাঠ দিয়ে মেরে কাদার মধ্যে ফেলে দেয়। এরপর সে আবারও কুয়োর মধ্যে চলে আসে আর অনুদীপের স্ত্রীর ওপর অত্যাচার চালানো শুরু করে দেয়। এরপর রাধার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় মাঠে একটি কোদাল পড়ে রয়েছে, আর সেটা নিয়ে রাধা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এক কোপ দিয়ে তিরুপতির মাথাটা তার দেহ থেকে আলাদা করে ফেলে রাধা। এরপরই দেখা যায় রাধা তিরুপতির কাটা মাথাটা নিয়ে স্টেশনের পথ ধরে আগাচ্ছিল, যে দৃশ্যটা গল্পের প্রথমেই দেখা হয়েছিল। আর এই দৃশ্যটার মাধ্যমে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তোমাদের মনে হয়তো বা একটা প্রশ্ন রয়েছে যে তিরুপতির ভাই রবিকে কিভাবে ওই স্পট থেকে ধরা হয়েছিল। আসলে রবি রেলওয়ে স্টেশন থেকে কিছু একটা চুরি করে ওই দিক দিয়ে আসছিল, আর ওরা দুই ভাই একই রকম চাদর মুড়ি দেওয়ার কারণে তিরুপতির বদলে ওর ভাই রবিকে ধরে ফেলে পুলিশ। এখানে একটা কঠিন বাস্তবতা হলো রাধা তার অমতে বিয়ে করছিল তিরুপতিকে। রাধার অবহেলা এবং তার আচরণে তিরুপতি অমানুষ হয়ে গেছিল। আসলে ফুলশয্যার রাতে রাধা তিরুপতির সাথে যা করেছিল ওটা কি ঠিক করেছিল? আর এই জন্য যে তিরুপতি সদ্যবিবাহিত মহিলাদের সাথে যে কাজগুলো করতো ওগুলা কি ঠিক ছিল, নাকি শেষমেশ রাধা তিরুপতিকে হত্যা করে এইটাই বা ঠিক? তোমাদের কি মনে হয় জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।